আবার দেখা যাচ্ছে তুরস্কের সঙ্গেও একটা চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকাতে যতবার কিন্তু প্রেসিডেন্টরা চেঞ্জ হয়েছে ততবারই কিন্তু ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ বিন চেঞ্জড, ওটা কিন্তু ততবারই চেঞ্জ হয়েছে। তুমি দেখো ট্রাম্প আসার আগে কী ছিল, ভারতের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক যথেষ্ট প্রযুক্তিগত হবে, বাণিজ্যগত হবে এবং প্রতিরক্ষা খাতে যথেষ্ট কিন্তু স্ট্রং। অনেক তো হলো রাজনীতির কচকচানি, এবার একটু অন্য রকমের বৈঠক, বিনোদন থেকে ব্যবসা বাণিজ্য, সমস্ত ধরনের মানুষকে নিয়ে আসবো আমি বিপ্লব। চোখ রাঙানো নয়, চোখ খোলানো। আমার সাথে দেখতে থাকুন বৈঠকে বিপ্লব। নমস্কার, আপনারা দেখছেন বৈঠকে বিপ্লব। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিনী। বৈঠকে বিপ্লবের আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ল্ড জিও পলিটিক্যাল যে ইকুয়েশন, সেই ইকুয়েশন নিয়ে নানান রকম ইন্টারেস্টিং তথ্য উঠে আসবে এবং নানান রকম নতুন বিশ্লেষণ উঠে আসবে যেটা আপনি অন্য কোথাও শুনতে পাননি। তার ফলে স্টে টিউনড। তো আমার প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে থাকবে যে ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল যে ইকুয়েশন সেটা এই মুহূর্তে নানান রকমভাবে বদলাচ্ছে, বিভিন্ন রকম মোড় নিচ্ছে, নতুন নতুন চেহারা নিচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কও কিন্তু নতুন রকমভাবে একটা টার্ন নিচ্ছে। তার কারণ একদিকে ট্রাম্পের কিন্তু যে অবস্থান এই পাকিস্তান প্রসঙ্গে সেটা কিন্তু খুব নড়বড়ে। একদিকে সে ভারতকে কিছুটা সাপোর্ট করলো, আবার পাকিস্তানের সঙ্গে রিসেন্টলি সে একটা চুক্তি স্বাক্ষর করে বসলো, আবার দেখা যাচ্ছে তুরস্কের সঙ্গেও একটা চুক্তি স্বাক্ষর করেছে। সেই জায়গা থেকে আমেরিকার যে সিচুয়েশন ভারতের সঙ্গে সেটা ঠিক কীরকম হতে চলেছে? দেখো, এটা একটা ইতিহাস আছে যে আমরা জানি যে বিশ্ব নেতারা যতবার তাদের যে একটা প্রক্রিয়া আছে, একটা পদ্ধতি আছে যে প্রত্যেক 4 বছর কোনো দেশে 5 বছর অন্তর অন্তর বিশ্ব নেতারা কিন্তু ডেমোক্রেটিক যারা বিশ্ব নেতা তারা কিন্তু ভোটের মাধ্যমে তারা কিন্তু চেঞ্জ হয়, প্রত্যেকবার চেঞ্জ হয়। এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমেরিকার সাথে কিন্তু এই যে পুরো বিশ্বের যে একটা যেটা জিওপলিটিক্যাল ইকুয়েশন বলছো সেটা কিন্তু যে মেন যে মানে সোর্সটা বা মেন যে স্ট্রেংথটা সেটা কিন্তু আমেরিকার উপর কিন্তু ডিপেন্ড করে। আমেরিকাতে যতবার কিন্তু প্রেসিডেন্টরা চেঞ্জ হয়েছে ততবারই কিন্তু ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল ইকুয়েশন ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ বিন চেঞ্জড, ওটা কিন্তু ততবারই চেঞ্জ হয়েছে। তুমি দেখো যখন এই আমেরিকার আগের টার্ম যে ট্রাম্পের যে আগের টার্মসটা ছিল বা বাইডেন যে ছিল বা জর্জ বুশ ছিলেন বা ওবামা ছিলেন, প্রত্যেকের সময় কিন্তু সারা পৃথিবীতে দেশগুলোর কিন্তু সহাবস্থান বা দেশগুলোর যে বিজনেস রিলেশনশিপ বা একটা যে জিওপলিটিক্যাল রিলেশনশিপ বা বায়োলেটারাল বা ইউনিলেটারাল যে রিলেশনশিপগুলো সেগুলো কিন্তু ওর সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়েছে। তুমি দেখো ট্রাম্প আসার আগে কী ছিল, ট্রাম্প আসার আগে আমরা কি দেখছিলাম যে রাশিয়া চায়না তো মানে একটা বেশ খুব কাছাকাছি একটা সহাবস্থান করলো, তাদের প্রতিরক্ষা বাণিজ্য এবং প্রযুক্তিগতভাবে তারা সব দিক দিয়ে তারা কিন্তু একত্রিত হচ্ছিল, খুব একসাথে হচ্ছিল। আর সেম দেখো যখন বাইডেন ছিলেন তখন কিন্তু রাশিয়া এবং চায়না মানে বাণিজ্যিক দিক দিয়ে বা প্রতিরক্ষা দিক দিয়ে তারা আবার অনেকগুলো কিন্তু স্টেপ নিচ্ছিল, যেক্ষেত্রে দেখা যাচ্ছিল যে রাশিয়া এবং চায়না একটা বিশ্বব্যাপী দুটো সুপার পাওয়ার, রাশিয়া এবং চায়না এই দুটো সুপার পাওয়ার একসাথে মিলে যাচ্ছিল। ঠিক আছে, এটা কিন্তু বাইডেনের সময় হচ্ছিল। ট্রাম্প আসার পরে কী হলো, মানে এমন কিছু কথা বলেন যে পুটিন ইজ মাই ফ্রেন্ড, পুটিন আমার ভালো বন্ধু, রাশিয়া আমার ভালো বন্ধু। উনি কিন্তু ইউক্রেনকে বকাবকি দিয়ে দিলেন, তার প্রেসিডেন্টকে ডেকে তাকে বকাবকি দিয়ে দিলেন। তার মানে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে ইকুয়েশনটা হয়তো চেঞ্জ হচ্ছে। চীনের সাথে প্রথম দিকে খুব 90 দিন মানে খুব ট্যারিফ নিয়ে যুদ্ধ করার পরেও আস্তে আস্তে চীনকে কিন্তু কাছে ডেকে চীনের সাথে ডিলটা করে দিচ্ছেন। সাধারণত উনি মানে কোনো ট্রাম্প যে যখন মানে ভোটে জিতে যখন উনি প্রেসিডেন্ট হলেন, সাধারণত উনি কোনো একটা বড় দেশে যেতে পারতেন, ভিজিট করতে যেতে পারতেন, কিন্তু উনি যাচ্ছেন কোথায়, মানে না ফ্রান্স, না ব্রিটেন, না ইউক্রেন, না ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া কোনো বা নিউজিল্যান্ড কোনো জায়গায় না গিয়ে উনি কিন্তু সোজা চলে আসছেন কোথায়, এখন ইসলাম কান্ট্রিগুলোতে, মানে মিডল ইস্টের দিকে। মানে উনি ইকুয়েশন বাড়াচ্ছেন, ব্যবসা বাড়াচ্ছেন। তো ট্রাম্প এই আমেরিকার প্রেসিডেন্টগুলো যতবার চেঞ্জ হয়েছে পৃথিবীর বিশ্ব ইতিহাসে কিন্তু জিওপলিটিক্যাল যে রিলেশনশিপগুলো ওয়ান ইচ আদার এই মানে প্রত্যেক দেশের সাথে আরেকটা দেশের এগুলো কিন্তু চেঞ্জ হতে থেকেছে। তুমি এখন দেখছো 3 বছর পর তো উনি আর 3 বছর আছেন,
3 বছর পর যখন ট্রাম্প থাকবেন না বা অন্য কেউ একজন আসবেন, হয়তো জেডি ভেন্স পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু তখন থেকে ব্যাপারটা কিন্তু আরও অন্যরকমভাবে যাচ্ছে। তো ভারতের সাথে আমেরিকার সম্পর্ক নিয়ে তুমি যেটা লাস্টে বললে, যে কোশ্চেন ছিল যে ভারতের সাথে সম্পর্ক দেখো একটু খিটখিটে হয়েছে, কিন্তু একটু সুমধুর না হলেও কিন্তু যথেষ্ট কিন্তু ফ্রুটফুল এবং মানে বিকশিত, যথেষ্ট বিকশিত এবং যথেষ্ট কিন্তু মানে এক্সপান্ডেড। কারণ এটা কিন্তু দেখো কোনো ট্রাম্প বা জর্জ বুশ বা ওবামা বা মানে কি বলবো যে কালকে বাইডেন যে ছিলেন, এদের জন্য কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয় না। ভারতের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক যথেষ্ট প্রযুক্তিগত হবে, বাণিজ্যগত হবে এবং প্রতিরক্ষা খাতে যথেষ্ট কিন্তু স্ট্রং। বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যেটা আমাদের ব্যবসা হয়, ট্রানজ্যাকশন হয় আমেরিকা এবং টেরিফ নিয়ে হয়তো এখন খিটখিটে আছে। ট্রাম্প তো বলেছিল যে টেরিফ নিয়ে, এখন ভারতবর্ষ এখন আমেরিকা কি সত্যি শুধু টেরিফ নিয়ে ভারতকে দেখতে পাচ্ছে না? কারণ ভারতের নাম যেখানে উঠছেন উনি কিন্তু ওখানেই বারবার জানি না কেন যে একটু খিটখিটে হয়ে যাচ্ছেন বা ভারতের সম্পর্কে কিছু একটা উল্টোপাল্টা বলে ফেলছেন। এবং এই যে উল্টোপাল্টা বলার কারণে মানে শুধু আমেরিকার ট্রাম্প নয়, ট্রাম্প যে এই কথাগুলো বলে বেড়াচ্ছেন চারদিকে, এতে কিন্তু মানে কি বলবো যে ওনার আভ্যন্তরীণ যে পরিকাঠামোটা আছে, রাজনৈতিক পরিকাঠামো, যারা বিদেশমন্ত্রী বলো বা ভাইস প্রেসিডেন্ট বলো বা মুখপাত্র বলো বা প্রবক্তা বলো বা যারা পিআরএ আছে বা সিআইএ আছে বা যারা আদার্স প্রতিরক্ষা মন্ত্রিত্ব আছে, তারাও কিন্তু ঝালাপালা হয়ে গেছে যে পাগলা বুড়ো কখন কোন ক্যামেরার সামনে ক্যামেরা পেলো আর কোন দেশে গিয়ে কোথায় কি বলে ফেলবে। মানে ওরা তো একটা মানে কি বলবো যে একটা অ্যাকিউরেট এসবই তো বানিয়ে রাখে যে আমি এটা বলবো এই দেশের সম্পর্কে, আমি এই দেশে উনি যাচ্ছেন বা আমি এই দেশের সম্পর্কে আমার এতটা বলবো, এই দেশের সম্পর্কে এতটা বলবো। তো এইগুলো ওনাকে নিয়ে কিন্তু আমেরিকার মানুষ এবং ওনার যে মন্ত্রিসভা তারাও কিন্তু যে ক্যাবিনেট তারাও কিন্তু চিন্তিত এবং তারাও কিন্তু ঝালাপালা খেয়ে আছে। তো ওনার 2-4টা কারণে কিন্তু ওই কুককে বলেছিলেন না যে অ্যাপেল ওখানে করতে হবে না, ভারতে করতে হবে না, এখানে করতে হবে না, কিন্তু সম্ভব কি আদৌ? 62% অফ দ্য প্রোডাকশন যেটা চায়নাতে হয় তার থেকে উনি তো পুরোটা ইন্ডিয়াতে নিয়ে আসছেন না, একটা পার্ট চায়না থেকে সরিয়ে উনি ইন্ডিয়াতে নিয়ে আসছেন। তাতে ইন্ডিয়াকে মানে তাদের অনেকে যায় আসে না, কিন্তু ওই যে একটা বলে দিলেন, একটা মুখে এটা কিছু আসছিল বলে দিলেন, তো উনি হচ্ছে একটা খেপা বুড়ো, ওনার চৌধুরীগিরি করা কাজ আর ওনার স্টাইলটাই হচ্ছে এরকম। তো ওনার কথাগুলো না আমার মনে হয় ভারতবর্ষ দেখো খুব একটা কিন্তু রেসপন্স করে না, কারণ ওনারা জানে যতক্ষণ না যে মিনিস্ট্রি টু মিনিস্ট্রি লেভেলে বা মন্ত্রিত্ব মানে যে মানে কি বলো পিএমও টু প্রেসিডেন্ট লেভেলে যতক্ষণ না একটা মানে বার্তা বা আলাপ আলোচনা হচ্ছে, তার আগে কিন্তু এই ট্রাম্পের কথাগুলো ভরসা করবো না, মহাপাপ। তো আমি এটাই বলবো যে ভারতবর্ষকে আমেরিকা আর ট্রাম্পের নিজস্ব অনেকগুলো কারণে কিন্তু দূরত্ব একটু তৈরি হয়েছে। তার কয়েকটা 5টা কারণ তো বলছি, 4-5টা কারণ বলছি। একটা হচ্ছে দেখো মানে ইন্ডিয়া একটা ইকোনমিক গ্রোথ বাড়ছে, সুপার পাওয়ারের দিকে হয়তো এগোচ্ছে। বাই 2050 হয়তো ইন্ডিয়া ক্যান ডিফিট দ্য ডেমোগ্রাফি, মানে যেটা 2050-এর মধ্যে আমরা জানাচ্ছে যে যদি এইভাবে জিডিপি ইন্ডিয়া চলতে থাকে তাহলে 2050-এ কিন্তু আমরা চায়নাকেও ইকোনমিক্যালি কিন্তু ডিফিট করতে পারবো। তার মানে একটা মানে ইমার্জিং সুপার, আমি এখন সুপার পাওয়ার বলবো না, কিন্তু ইন্ডিয়া ইজ গোয়িং টু বি আ ইমার্জিং সুপার পাওয়ার, মানে ধারে পাশে এগোচ্ছে। মানে সেই হয় না মানে বাচ্চা ছেলেকে দিয়ে বলে যে এই ছেলেটা ভালো হবে, একদিন এ ভালো টিচার হবে, এ ভালো প্রফেসর হবে, এ ভালো ডাক্তার হবে। তো সেরকম ইন্ডিয়া কিন্তু সেদিকে এগোচ্ছে। তো এটা একটা ওনার কিন্তু মনে যে ভয়। দ্বিতীয়, উনি ভারতকে ইউটিলাইজ করতে চেয়েছিলেন চায়নার এগেনস্টে ঢাল হিসাবে, যেটা ভারত কিন্তু শোনেনি, কারণ ভারত নিজের দেশ, তো আমাদের একটা নিজস্ব একটা স্বতন্ত্র একটা সত্তা আছে, একটা নিজস্ব নির্ভরতা আছে। আমরা আত্মনির্ভর ভারত বলছি কেন? তো নিজস্ব সত্তা আছে। তো উনি ওটা হলো না, কারণ চায়নার সাথে কি হলো, রিসেন্টলি ডিসএনগেজমেন্ট হলো। উনি চাইছিলেন যুদ্ধটা লাগিয়ে দিই, চায়নার সাথে একটা ইন্ডিয়ার কনফ্লিক্ট হয়ে যাক, যেটা রিসেন্টলি আবার রাশিয়ার আমাদের বিদেশমন্ত্রী বলেছেন তো যে ওয়েস্ট ইজ প্লটিং টু মেক কনফ্লিক্ট ইন বিটুইন ইন্ডিয়া, চায়না অ্যান্ড রাশিয়া। ইটস ক্লিয়ার, ওনার কথার মধ্যে ক্লিয়ার, রাশিয়ার যে একটা বিদেশমন্ত্রী এই কথা বলছেন, তার মধ্যে উনি নিশ্চয়ই মানে উনি তো ব্লাব মারবেন না, ক্যামেরার মতো কোনো স্টাইল মেরে কথা বলবেন না। ওনার কাছে নিশ্চয়ই কোনো রিসোর্স বা কোনো সোর্স আছে, বা নিশ্চয়ই কোনো জেনুইন সোর্স থেকে উনি কথাটা বলছেন। তাহলে এটাও একটা কারণ দেখতে পারে না। প্লাস আমেরিকা বলেছিল যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল না কিনতে, যে এটা কম দামে কেনার দরকার নেই। ভারত শোনেনি যে আমি ভাই আমার দেশের ন্যাশনাল ইন্টারেস্টে যেখানে স্বার্থ রক্ষা করার জন্য আমি যেখানে যেটা পাবো সেটা কিনবো। আমাকে যদি তুমি কম টাকায় আমাকে পুষ্টিকর খাদ্য আমি কিনবো না, ও যদি বলে না কিনবেন না আমি কিনবো না। ইউ ট্রাই টু মেক ইউর আমেরিকা গ্রেট অ্যাগেন, অ্যান্ড দেন ওয়াই আমরা মেক ইন ইন্ডিয়া করবো না? আমরা তো মেক ইন ইন্ডিয়া করবো। তাহলে উনি ওটা বুঝতে পারছেন না। এইগুলো একটা
এটাও একটা কারণ যে একটা রেগে যাওয়া। তারপরে রিসেন্টলি মানে আমেরিকা বললো যে আমি মধ্যস্থতা করেছি, ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছি, এই করেছি, সেখানে একটা প্রবণতা। কিন্তু ইন্ডিয়া কি বললো যে আমরা উই ডিনাই দ্যাট আমেরিকা হ্যাজ ডান সামথিং লাইক দিস। ইটস আওয়ার সেলফ, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া আমরা নিজেরা কথা বলে এটাকে সিজফায়ারটা করেছি। রিজন ইন্ডিয়ার এটা তো রাগ, তবে একটা দেখো ভারতের সাথে আমেরিকার সম্পর্ক মানে মধুরও বললাম আর খিটখিটও বললাম। কেন বলো তো? মধুর এই কারণে বললাম যে প্রতিরক্ষা খাতে, বাণিজ্য খাতে, প্রযুক্তিগতভাবে এবং মানে কি বলবো যে এগুলোতে প্রচুর কিন্তু বিজনেসের আদান প্রদান হয়েছে, খুব স্ট্রং। আর খিটখিটে এই কারণে বললাম যে ঐতিহাসিক একটা অবিশ্বাস, ঐতিহাসিকভাবে তুমি দেখো একটা আমেরিকার প্রতি আমাদের একটা অবিশ্বাস আছে, যেটা রাশিয়া কিন্তু কখনো সেই বিশ্বাসটা ভঙ্গ করেনি ভারতের সাথে। তাহলে একটা ইকুয়েশন তৈরি হচ্ছে কিন্তু, যেটা রাশিয়া, চায়না, ভারতের আমার মনে হয় যে আবার যেটা উনি একবার বলেছিলেন যে ব্রিক্স, ওনার আর একটা আছে, উনি স্কোয়াড করলেন তো স্কোয়াড গঠন করলো যে জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত, এই কয়েকটা দেশ নিয়ে আই থিঙ্ক আমি ঠিক বলছি, এই কয়েকটা স্কোয়াড করলেন। স্কোয়াডটাকে গুরুত্ব দিলেন না। বাইডেন যে স্কোয়াডটা পর্যন্ত গুরুত্ব দিয়েছিল, সেই স্কোয়াড যে গ্রুপটা এটা গুরুত্ব দিল কেন গুরুত্ব হারিয়ে ফেললো? কারণ ওটা দিয়ে উনি চেয়েছিলেন যে ইন্ডিয়া ডাইরেক্টলি চায়নার নিন্দা করুক, ডাইরেক্টলি চায়নার সাথে কনফ্লিক্টে জড়িয়ে যাক, যেটা ইন্ডিয়া কিন্তু পিছনে উঠে গেছে। সেই জন্য স্কোয়াডটা আর সাকসেস হলো না। ব্রিক্সটা নিয়ে ওনার খুব চিন্তা, কারণ ব্রিক্সের মোটোই হচ্ছে ডলারাইজেশন, মানে ডলার যে সারা পৃথিবীতে ডলার যেভাবে আধিপত্য দেখাচ্ছে, সারা পৃথিবীতে ডলার ছাড়া যেভাবে স্যাংশন করা হচ্ছে, এই করা হচ্ছে, সেই জন্য একটা ব্রিক্সের লাস্ট মিটিংটাতে যেটা রাশিয়াতে হয়েছিল, সেখানে কি সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ডলারাইজেশন করবো। সেটা কিন্তু উনি কি বলেছিলেন যে উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট অ্যাট এনি সার্কামস্টেন্স টু অ্যাকসেপ্ট দ্য ডলারাইজেশন। যারা করবে তাদেরকে আমি দেখে নেবো। তা সেটা তো কিন্তু উনি স্বাদ পাচ্ছেন না ভারতের, তো ওনার তো একটু খিটখিটে হবেই, স্বাভাবিক যে উনি যা চাইছেন তা হয়তো সবসময় পাচ্ছেন না, যে উনি ভাবছেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, সো আমি যা বলবো হোয়াট এভার আই সে দ্য পিপল। কারণ আগে দেখো পূর্বতন সরকারগুলো আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি যে আগের যে সরকারগুলো ছিল তারা আমেরিকাকে হয়তো মাস্টার ভাবতো, মালিক, এরাই মালিক, ওনারা যা বলবেন, গোটা রাশিয়া, আমেরিকা এরা যা বলবে আমরা সেটা শুনে চলবো। কিন্তু এটা মোদী সরকারের একটা যে টেন্ডেন্সি, একটা অ্যাটিটিউড, যে একটা পার্সোনালিটি বলবো, সেটা নতুন করে আমরা দেখেছি। বিশ্বগুরু হিসাবে বলবো না, বিশ্বগুরু হয়তো হতে পারেননি, কিন্তু পাশাপাশি জায়গাতে পৌঁছেছেন। ইন্ডিয়া একটা তো জায়গা করে নিয়েছে। আজকে ইন্ডিয়ার মিলিটারি পাওয়ার তো দেখলো সারা বিশ্ব, যে হাউ উই হ্যাভ ডিফেন্ডেড আওয়ার সেলফ, হাউ উই হ্যাভ ডিফেন্ডেড আওয়ার এয়ার, ল্যান্ড, নেভি, সব কিছু আমরা কী করে, এয়ার ডিফেন্স সিস্টেম। উনি এটাও আবার রাগ, উনি কিন্তু রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু যখন যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনে, যে এই মুহূর্তে রাশিয়ার যেন কোনো অস্ত্র না কেনা হয়, এটাও কিন্তু উনি বলেছিলেন, মানে বাইডেন সরকার বলেছিল আমেরিকার। ঠিক আছে, আমরা শুনিনি, আমরা আজকে ওই S-400 কিনেছিলাম বলেই তো আজকে এয়ার ডিফেন্স সিস্টেমসে আমরা এত সাকসেসফুল পেলাম। একটা চাইনিজ বা তুর্কিশ ড্রোনগুলো একটা দেশে পড়লো না, ওই এয়ার ডিফেন্স সিস্টেমে। তো আমরা নিজের দেশের প্রতিরক্ষা খাতে কী ইউজ করব বা কীভাবে আমরা সেটাকে ইউটিলাইজ করবো, সেটা আমাদের নিজস্ব স্বতন্ত্র সত্তা। আপনি কে? কিন্তু ওনার চৌধুরী করা তো সব, তাহলে সেটাও আমরা কিনেছি। সেই সময় বলেছিল স্যাংশন করে দেবো। তাহলে ওনার ওই স্যাংশন করে, যে বাইডেন স্যাংশন করে ওনার লাখ মানে সারা বিশ্ব ইতিহাসে বিশ্বের প্রচুর দেশকে লাখ স্যাংশন দিয়েছেন, সেই স্যাংশনগুলো এখন বুমেরাং হচ্ছে আমেরিকার ক্ষেত্রে। কেন বলো তো? কারণ ওরাও তো এবার ইকোনমিক্যালি সেই টাকাটা পয়সা পাচ্ছে না। আমি যদি তোমাকে স্যাংশন করতে বা কিনতে দেবো না, সে টাকাটা তো আমার কাছে তো এলো না। এখন উনি রাশিয়ার স্যাংশন তুলে দেবেন, এখন উনি সিরিয়ার স্যাংশন তুলে দেবেন, এখন উনি অনেকের স্যাংশন তুলে দেবেন। আমার মনে হয় এখন ওই যে বারবার বলছে আমি ইরানকে নিউক্লিয়ার পাওয়ার হতে দেবো না, এখন ওনার একটাই লক্ষ্য ইরান। আর ইরানকে টার্গেট করার জন্য উনি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছেন, কারণ পাকিস্তানের সাথে ইরানের কিছুটা লাগোয়া সহাবস্থান আছে, এলওসিতে কিছুটা একসাথে এলওসিটা কানেক্টেড আছে। তাহলে যদি ইরানের সাথে যুদ্ধ হয়, তাহলে কিন্তু উনি পাকিস্তানের থেকে ইরানকে অনেকটা সহায়তা মানে পাবেন। তুর্কির সাথে বন্ধুত্ব করছেন, কারণ তুর্কির সাথে বন্ধুত্ব, কারণ ইরানের শত্রু দেশ হিসেবে তুর্কি এবং সৌদি আর পাকিস্তানের সাথে রিসেন্টলি একটা কনফ্লিক্ট হয়েছিল, যদিও সেটা লিমিটেড, এসকালেট হয়নি, মানে মিসাইল চালাচাল। এরাও মেরেছিল মিসাইল, যে আমরা টিটিপি মারলাম, ওরাও মেরেছিল পাকিস্তানে যে আমরাও কিছু সন্ত্রাসবাদী মারলাম, কিন্তু দুজনেই পরে স্বীকার করেছে তারা নিরীহ মানে মানুষকে মারামারি করেছিল। কিন্তু একটা কনফ্লিক্ট তো আছে মনে তো আছে। তাহলে উনি তুরস্কের সাথে এখন হাত করবেন, দেখো উনি ইকুয়েশনটা বলছি, উনি তুরস্কের সাথে হাত করবেন, উনি সৌদি আরবের সাথে হাত করেছেন, অলরেডি গেছেন, বিজনেস ডিল করেছেন, $1.4 বিলিয়ন একটা বিজনেস ডিল হয়ে গেল, গিফট পাচ্ছেন। ঠিক আছে, সৌদির সাথেও বিজনেস ডিল হয়ে গেল, উনি সিরিয়ার সাথেও বিজনেস ডিল করে নিচ্ছেন, কারণ উনি জানে ওখানে যদি রিয়েল এস্টেটের যে কাজগুলো হবে, কারণ সিরিয়াতে, সেগুলো উনি সব বিজনেসটা ওখানে পাবেন।
পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছেন কেন? কারণ পাকিস্তান অলরেডি আমেরিকার ঘাঁটি আছে। পাকিস্তানে আমাদের কোনো দেশ কি, আমি আমার দেশে চাইবো, আমার দেশ ভারতবর্ষ, আমি কি চাইবো এখানে আমেরিকার সেনারা ঘোরাফেরা করুক, স্পাইগিরি করুক, বা চায়নার সেনারা গিয়ে এসে স্পাইগিরি করুক? একদমই তাই। পাকিস্তান একটা নাঙ্গা কান্ট্রি, ভিখারি কান্ট্রি, ওদের কিছু নেই। ওরা জমি বিক্রি করে দেবে, ওরা ধনসম্পদ বিক্রি করে দেবে। এখন তো বলছে বালুচিস্তানে আপনারা অ্যাটাক করুন আমেরিকা, আপনারা সমস্ত যা আছেন নিয়ে যান। কেউ বলতে পারে এটা? স্টিল বালুচিস্তান ইজ এ পার্ট অফ পাকিস্তান। সেই অবস্থায় পাকিস্তান আমেরিকাকে বলছে আপনারা এসে অ্যাটাক করুন, আর বালুচিস্তানে যা মিনারেলস আছে, আর্থিক মিনারেলস আছে, আপনারা নিয়ে যান। এটা অফার করছে। তাহলে ভাবতে পারছো, সেই একটা দেশ যে নিজের পোর্ট বিক্রি করে দিচ্ছে, যে নিজের এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে, যে নিজের মানে কি বলবো, যে এয়ারবেস ঘাঁটি আমেরিকাকে দিয়ে দিচ্ছে, আমাদের ইন্ডিয়া দেবে? দেবে না। তাহলে আমেরিকা দেখছে আমার এখানে বন্ধুত্ব করে কী লাভ? তাহলে কী করলো আমেরিকা? ও কিন্তু চাইনির সাথে ডিল দেখছে, ইন্ডিয়াকে তো পাচ্ছি না, তাহলে চায়নার সাথে ডিলটা ও কিন্তু এগোচ্ছে, ডিলটা কমপ্লিট করছে, যাতে ইন্ডিয়াকে প্রয়োজন আর না হয়। কিন্তু ইন্ডিয়াকে অ্যাভয়েড করে উনি কাজ করতে পারবেন। ঘোড়া ডিঙিয়ে হয়তো ঘাস খাওয়ার চেষ্টা। তবে এখন এই রকম নানান ইন্টারেস্টিং কথা আরও আসছে। ট্রাম্প এমন একটা মানুষ যিনি একমাত্র মানি বা টাকা পয়সা চেনেন, অর্থ চেনেন। এই বিষয় নিয়ে আরও ডিটেলসে আমরা আসবো, তবে সময় একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। Limited, mydigitech.in, indiabricks.in, and vodonia.com. স্বপ্নের কেরিয়ার করতে চান, কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1? সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি, সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার রাত 9টায়। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডসাম, প্রতি শুক্রবার রাত 9টায়। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু করা, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবার। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি। দেখুন কথার কুস্তি। ফিরে আসলাম বিরতির পর। ব্রেকে যাওয়ার আগে আমরা যে আলোচনাটা করছিলাম যে ভারত সুপার পাওয়ার হতে পারে, সেটা সম্পর্কে আপনার কি বক্তব্য? ভারত সুপার পাওয়ার তো অবশ্যই ভারত সুপার পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে সারা এখন বহু দেশের এখন মাথা ব্যথা, বহু দেশের মাথা ব্যথা যে এখন সুপার পাওয়ার বলতে দেখো, সুপার পাওয়ার নাকি আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চায়নাকেও আমরা কনসিডার করি সুপার পাওয়ার। তো ইন্ডিয়াকে সুপার পাওয়ার হতে গেলে আমার মনে হয় যে মোদি যে বিকশিত ভারতের যে পরিকল্পনাটা নিয়েছেন, সেটাকে সুষ্ঠুভাবে যদি নামানো যায় তাহলেই হবে। এখন কিন্তু আমরা ইন্ডিয়াকে সুপার পাওয়ার বলছি না ঠিকই, কিন্তু ইন্ডিয়াকে বলছি ইন্ডিয়া ইজ গোয়িং টু বি কনসিডার অ্যাজ ইমার্জিং সুপার পাওয়ার। কারণ আমাদের কোন দিক দেখো, এটার দুটো দিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ দিকগুলো হলো কি, যে আমাদের মানে কি বলবো, আইটি প্রযুক্তিগতভাবে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি।
যে নতুন নতুন টেক সাপোর্ট করা, প্রোগ্রাম করা, এবং বিশ্ব ইতিহাসে দেখো যতগুলো আজকাল সোশ্যাল মিডিয়া আছে এবং বড় বড় যে টেক কোম্পানিগুলো, সেখানে কিন্তু ভারতবর্ষের মানুষই কিন্তু একদম ডোমিনেট করছে, নাম্বার 1। নাম্বার 2, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, ইকোনমিক গ্রোথ থেকে দেখো সেই লেভেলে যাচ্ছে। হ্যাঁ, আমরা উই আর গোয়িং টু বি ইমার্জড অ্যাজ এ 5th ইকোনমি টিল নাও, এবং জিডিপি রেটটাও কিন্তু খুব ভালো, 8 পয়েন্ট সামথিং। তো এটাও কিন্তু একটা এই রেটটাকে ধরে রাখতে হবে। তো এটাও কিন্তু সুপার পাওয়ারের দিকে এগোচ্ছে, পজিটিভগুলো বলছি। প্লাস আমরা কিন্তু 140 কোটির দেশ, এত সংখ্যক মানুষ আমরা ভারতবর্ষে বাস করি। তার মানে কি আমাদের মধ্যে এখানে মার্কেট আছে, এটা মার্কেট আছে না, পাওয়ার আছে। দেখবে কোনো সুপার পাওয়ার কিন্তু একটা ওই ইসরায়েল দেখো এত শক্তিশালী সব দিক দিয়ে, কিন্তু আমরা সুপার পাওয়ার বলি না, কারণ ছোট্ট একটা দেশ, কালকে নেপাল বা ভুটান যদি সব দিক দিয়ে এডুকেটলি সব দিক দিয়ে এক্সপার্ট হয়ে যাও, তাও কিন্তু আমরা জীবনে ওদেরকে সুপার পাওয়ার বলতে পারবো না। সুপার পাওয়ার হতে গেলে কিন্তু তার জনসংখ্যারও কিন্তু একটা ম্যাটার করে। তো আমরা 140 কোটির দেশ কিন্তু। প্লাস পজিটিভিটিটা আছে উৎপাদন শিল্প, আমাদের এখানে কিন্তু প্রচুর প্রোডাকশন বৈচিত্র্য নিয়ে তুমি তার সুপার পাওয়ার হতে পারবে না, ওটা নেগেটিভ। তো উৎপাদন ব্যাপারটা, যে প্রোডাকশন, আমাদের কিন্তু প্রোডাকশন শুরু হয়েছে, যে প্রোডাকশনটা কিন্তু মানে বিগত 20 বছর আগেও কিন্তু এত প্রোডাকশন ছিল না। আমরা কিন্তু সব কিছু ইম্পোর্ট করতাম, এখন আমরা কিন্তু এক্সপোর্ট করি। চিপ মোটরস থেকে শুরু করে ফোন, মোবাইল ফোনস, ডিফারেন্ট জিনিস এখন মেড ইন ইন্ডিয়া কিন্তু প্রচুর। এখন প্রচুর কোম্পানি কিন্তু মেড ইন ইন্ডিয়াতে। তুমি বাইরে বিদেশি আমেরিকা যে ফোনটা এখন ইউজ করছে আইফোনটা, সেটা কিন্তু মেড ইন ইন্ডিয়া। তো এইগুলো কিন্তু আমরা বিভিন্ন দেশের ভালো ভালো প্রোডাক্ট উৎপাদন শিল্পে আমাদের ইমার্জ হয়েছে, বেড়েছি আমরা। এগুলো হচ্ছে পজিটিভ দিক। প্লাস আমাদের এখানে কি মানে একটা মিনারেলস আছে, মানে প্রচুর আর্থিক একটা হয় না যে একটা শক্তি আছে, যে শক্তিটা আমাদের এখানে আছে, আমরা নিজেরাই কিন্তু আত্মনির্ভর করতে পারি। প্লাস ফার্মিং, মানে আমরা কিন্তু নিজেদের পেট নিজেরাই চালাতে পারি, এটা একটা সুপার পাওয়ার মেন। নেগেটিভ কী আছে? রাজনৈতিক অস্থিরতা, ধর্ম বৈষম্য। রাজনৈতিক অস্থিরতা মানে কি, যেগুলো যে এখানে মানে একটা রাজনৈতিক অস্থিরতা সবসময় চলে, এর চায়না নেই, ওয়ান পার্টি ওয়ান কমেন্ট। মানে এটা আমাদের ভারতবর্ষে কিন্তু সত্যি বলছি আমরা গণতান্ত্রিক এই কারণেই, কারণ আমরা ডেমোক্রেটিক কান্ট্রি। দেখো যারা সুপার পাওয়ার দেখো, সেখানে আমেরিকা কিন্তু ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু মানে ওদের ভোটের প্রসেসটা আলাদা, আমাদের ভোটের প্রসেসটা কিন্তু আলাদা। আমাদের কিন্তু ইলেকশন করে ভোট হয়, ওদের সিলেকশন করে ভোট হয়, ব্যাপারটা বুঝতে হবে। সেখানে আমরা একটু পিছিয়ে আছি, বা আমাদের মধ্যে ধর্মের এত বৈষম্য। দেখবে টিভি খুললেই রাজনৈতিক প্রতিহিংসা, হিংসা, কাদা ছোড়াছুড়ি, ন্যাশনালিজম ব্যাপারটা, এটা কিন্তু মানে নিজের ইন্টারেস্টটা বেশি, নিজের ইন্টারেস্ট বা নিজের পার্টির ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি। মানে ব্যক্তিগত লাভবান হতে পারবো কি করে, আর আমি পার্টিগত কীভাবে বড় হতে পারবো, আমরা পার্টিগত বৃদ্ধি হতে চাই, মানে ন্যাশনাল ওয়াইজ বৃদ্ধি হওয়ার প্রবণতাটা খুব কম। এটা নিয়ে আসতে হবে। প্লাস ধর্ম বৈষম্য বললাম, ধর্ম নিয়ে এত খেলা, এত মার কাটারি, যেটা দেখো অন্যান্য কান্ট্রিতে কম। অন্যান্য কান্ট্রিতে ধর্ম নিয়ে মার কাটারি বা কাদা ছড়াছড়ি কবে, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নিয়ে লেগেই আছে, কিছু না কিছু একে অপরকে দোষারোপ করা বা বিভিন্ন দাঙ্গা ফাঙ্গা এইসব, এগুলো কিন্তু লেগে থাকে। এগুলো এখনও আজকে আমরা এই 21st সেঞ্চুরিতে বিলং করছি, তাও কিন্তু এখনও এগুলো যায়নি ভারতবর্ষ থেকে। প্লাস পভার্টি, বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্রিক, এখানে দরিদ্র যারা, মানে দরিদ্রদের পরিমাণ, মানে কি বলবো, ওটা আমি বাংলাতে ভালো বলতে পারছি না, যে দারিদ্র সীমার নিচে মানুষ প্রচুর বাস করে, বিলো পভার্টি লাইন যেটা বলি, ঠিক আছে, যেটা বিপিএল বলতে হবে। তো বিলো পভার্টি লাইনে কিন্তু প্রচুর মানুষ বাস করছে। প্লাস লাস্টে হচ্ছে কি শিক্ষা এবং সংস্কৃতি, শিক্ষা এবং যে মানে আর যে এই যে চাকরি, জব, মানে কি বলবো ওটাকে, শিক্ষা এবং জব, মানে এই জায়গাটাকে কিন্তু অনেক উন্নত করতে হবে। শিক্ষা কিন্তু এখনো, শিক্ষার হার কিন্তু আমরা কিন্তু 100% হতে পারবো। তুমি সুপার পাওয়ার যদি হতে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ সুপার পাওয়ার, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য 100% এডুকেশনাল অ্যাকিউরেসি। আর এমপ্লয়মেন্ট যেটা বললেন, এমপ্লয়মেন্ট তো হতেই হবে। আর এমপ্লয়মেন্ট যদি সবাই থাকে তাহলে সবাই খুশি। তুমি আমাকে দুষবে না, আমি ওকে দুষবো না, ও আমারটা কেড়ে খাবে না, আমি ওরটা কেড়ে খাবো না, যদি চাকরি থাকে সবাই। আর চাকরি না থাকলে কি মার কাটাই হবে, একে অপরের চোর বাড়বে, ডাকাত বাড়বে, এগুলো তো ক্রাইম বাড়বে, আর ক্রাইম রেশিও, এই জিনিসগুলো কিন্তু নেগেটিভ। এই জিনিসগুলোকে যদি মানে কি বলবো, লাস্টে বললাম যে শিক্ষা বৈষম্য, ধর্ম বৈষম্য, এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এই যে রাজনৈতিক অস্থিরতা, ঠিক আছে, এইগুলোকে যদি আমরা, এবং নিজস্ব কিন্তু মানে প্রতিরক্ষা খাতে নিজস্ব কিন্তু অস্ত্র তৈরি করা, নিজস্ব উইপনাইজড করা। মানে আমি ধরো তোমার থেকে
তোমার দেশের থেকে আমি 5টা জিনিস কিনে বা মিসাইল কিনে বা S-400 কিনে বা প্লেন কিনে বা ফাইটার জেট কিনে আমি কি করে সুপার পাওয়ার পাবো? টাকা দিয়ে কিনি, টাকা আছে, আমি টাকা দিয়ে কিনছি, ঠিক আছে, কিন্তু তোমার নিজস্ব দেখো, চীন কিন্তু বাইরে থেকে করা কিছু জিনিস কেনে, রাশিয়া অস্ত্র কেনে বাইরে থেকে, কেনে না তো, আমেরিকা কেনে, না ওরা বেচে। আর তুমি যেদিন নিজে তৈরি করে বেচতে পারবে সেদিন তুমি এখন হ্যাঁ ব্রহ্মস তৈরি হচ্ছে, আমাদের কিছু ট্যাঙ্ক তৈরি হচ্ছে, যারা আমরা কিছু এশিয়া, গ্লোবাল এশিয়াতে বা দক্ষিণ এশিয়াতে আমরা কিছু ভিয়েতনামকে দিয়েছি, কিছু ঠিক আছে, কিছু তাইওয়ানকে দেওয়ার চেষ্টা করছি, কিছু ইন্দোনেশিয়াকে দিচ্ছি। এখন এগুলো শুরু করেছি জাস্ট, তাও কিন্তু মানে 10% 5% রেশিওতে। যেহেতু তুমি 100% তোমার সমস্ত অস্ত্র ভাণ্ডার আর সমস্ত রকমের টেকনোলজি, অত্যাধুনিক টেকনোলজি দিয়ে যেদিন তুমি আপডেট করতে পারবে সেদিন তুমি হবে সুপার পাওয়ার। সেই সুপার পাওয়ারটা হতে আমার মনে করি এখনও 30 থেকে 40 বছর সময় লাগবে ইন্ডিয়া। তো বাই 2050 বা 60 উই এক্সপেক্টিং দ্যাট ইন্ডিয়া ইজ গোয়িং টু বি কনসিডার এজ আ সুপার পাওয়ার। মোদি ট্রাম্পের যে শেষ মিটিংটা হয়েছিল সেখানেও মোদি এমনই একটা বা দুজনেই এমনই একটা কথা বলেছিলেন যে 2050-এর মধ্যে ইন্ডিয়া কিছু একটা হতে চলেছে, কোনো একটা জায়গায় আমরা এগোচ্ছি সেই পথে, হতে চলেছে বা হয়ে যাবই। এটাকে সিওর করতে হলে আমি যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম ওগুলো কাভার আপ করতে হবে। ওগুলো কাভার আপ না করলে আমরা কখনোই কিন্তু সেই সুপার পাওয়ার জায়গায় পৌঁছতে পারবো। সুপার পাওয়ার মানে কি তুমি সব দিক দিয়ে সুপার, তুমি একটা পেন বানাবে সেটাও সুপার, তুমি একটা মিসাইল বানাবে সেটাও সুপার, সব কিছু। আমরা যে কথা শুরু করেছিলাম আমাদের জিও পলিটিক্যাল যে ইকুয়েশন নিয়ে, সেইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারতের সঙ্গে চীন, রাশিয়া এই তিনের যে সম্পর্ক, সেই সম্পর্কের কি কি পরিবর্তন এসেছে বা কি কোন দিকে এগোচ্ছে, প্লাস এই সম্পর্কের মধ্যে ট্রাম্প কিভাবে নেগেটিভলি বা পজিটিভলি এফেক্ট করছে। আমেরিকা তো সবসময় চায় যে আমেরিকা সবসময় চায় যে চীন এবং ভারতের মধ্যে কনফ্লিক্ট থাক, এবং ভারত এবং রাশিয়ার মধ্যে কনফ্লিক্ট থাক। আর চীনকে তো চায়না এবং রাশিয়াকে তো আলাদা করতে পারবে না, কারণ দে হ্যাভ ডান, দে আর ম্যাচিওর। তাহলে এখন রাশিয়া, চীন এবং ভারতকে ভাবতে হবে, অনেকগুলো কথা ভাবতে হবে যে ওয়েস্টার্ন কান্ট্রির প্রবলেমটাই যে আমাদের প্রবলেম, যশোর বলুন না, তা না, আমাদের প্রবলেমটা কারো প্রবলেম না। আর ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রির প্রবলেমটা আমাদের সবাইকার প্রবলেম। কেন? দ্যাট হ্যাজ টু বি সলভ। কারণ জয়শঙ্কর স্যার এটা কিন্তু কথাটা বলেছিলেন যে ইউরোপিয়ান প্রবলেমস ইজ আওয়ার প্রবলেমস অ্যান্ড আওয়ার প্রবলেমস ইজ নট ইউরোপিয়ান প্রবলেমস। ওয়াই? তার মানে আমেরিকাতে যদি কিছু ঘটে সেটা হচ্ছে পুরো গ্লোবালি সেটা একটা ইস্যু। কেন? আজকে তোমাকে বলছি সৃঞ্জিনী, রাশিয়া, চীন এবং ভারত যদি এক ছত্রছায়ায় চলে আসে, একটা ইকুয়েশনে আসে, ওয়েস্টার্ন কান্ট্রি কিন্তু পুরো বিপদ, মহা সংকটে পড়ে যাবে। আজকে অনেক ছোট ছোট কান্ট্রি আছে, ছোট বড় মাঝারি ক্ষমতাযুক্ত কান্ট্রি, তারা আজও রাশিয়া, চীন, ভারতের এই যে ইকুয়েশনের মধ্যে ছত্রছায়ায় 36টা দেশ লাস্টে এসেছিল ব্রিক্সে, 36টা দেশ, পার্মানেন্ট বলছি না আমি, পার্মানেন্ট তো 4-5টাই, কিন্তু 36টা দেশ কিন্তু ব্রিক্সের ওইতে এসেছিল। তুমি আজকে তারা কোথায়? তারা ভয়ে আবার গর্তে ঢুকে গেছে, আমেরিকার ভয় গর্তে ঢুকে গেছে। তোকে বুঝতে হবে, পয়েন্টটা বুঝে না তো। এই দেশগুলো কিন্তু বিশ্বাস করে যখন বাইডেনের মতো একটা দুর্বল আমেরিকান প্রেসিডেন্ট, যে নিজে বাঁ দিকে যেতে হবে না, ডান দিকে যেতে হবে না, কি বলছে, মানে কানামাছির মতো খেলছে, মানে কি বলবো, যে একটা পার্টি করতে গেছে সেই ইটালিতে, সেখানে গিয়ে কানামাছির মতো খেলাধুলো হচ্ছে, তখন সবাই কিন্তু সারা ওয়ার্ল্ড যখন রাশিয়া দাপিয়ে বেড়াচ্ছে যুদ্ধে আর বাইডেনের আমেরিকার সরকার, তখন কিন্তু ইকুয়েশনটা দেখো, সারা বিশ্ব ভেবেছিল যেটা একটা দুর্বল আমেরিকান গভর্নমেন্ট, এরা আর সুপার পাওয়ার নেই বা এদের সেই শক্তি নেই যে অন্য দেশে গিয়ে কিছু করবে, এরা আর কিছু, এদেরকে ভয় পাচ্ছিল না। তখন কিন্তু ভয়টা, যে অন্যান্য দেশের ভয়টা কিন্তু আমেরিকার উপর অনেক কমে গেছিল। সেই কারণেই প্রায় 36 থেকে 40টা দেশ কিন্তু ব্রিক্সের আন্ডারে এসেছিল। আজকে তারা কোথায়? ট্রাম্প আসার পর এখনো বুঝতে হবে তোমাকে যে এই দেশগুলো তখনই সাহস পাবে যেদিন দেখতে হবে যে রাশিয়া, চীন, চায়না অ্যান্ড ইন্ডিয়া এক রোটে, এক ইকুয়েশনে। এরা বলুক একসাথে, এরা একটা মিটিং করে, ইউনাইটেড মিটিং করে বলুক যে সমস্ত দিক দিয়ে আমরা ইউনাইটেড। দেখো ওদের পিছনে অন্তত আরো 40 থেকে 50টা দেশ চলে আসবে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তখনই ভয় পাবে। আজকে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে, ইকুয়েশন দেখো কিছু নেই। ইউরোপিয়ান ইউনিয়ন কি জিরো, কেউ শোনে? ওই দুটো শুধু ডায়লগ মারে, কিছু একটা হলে এই করে না, এই করবেন, এই করবেন না, ডুজ অ্যান্ড ডোন্টস, সে বাচ্চাদের একটা প্রেসক্রিপশনের মতো, জ্বর হলে যেমন দেয় সে একটা প্রেসক্রিপশন দিয়ে দেয়। ঠিক আছে, যেটা নেটোর না কি আছে, নেটোর অস্তিত্ব কোথায়?
ইউএন চার্টারের অস্তিত্ব কোথায়? কেউ মানছে? কেউ মানছে না। তাহলে আমেরিকাকে যদি জব্দ করতে হয় বা আমেরিকা জব্দ করতে হলে আমেরিকার ঘরের লোক এখন ঠিক নেই। ফ্রান্সও এখন আমেরিকার সাথে ভালো সম্পর্ক নেই। ব্রিটেনকে জেডি ভ্যান্স এসে বললো ব্রিটেন ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড ইসলামিক কান্ট্রি, বললো তো। তার মানে কি নিশ্চয়ই সম্পর্ক ভালো নেই। ধরো একটা মানে একটা মন্ত্রী, একটা ভাইস প্রেসিডেন্ট কথাটা বলছে। তো এই জিনিসগুলো কিন্তু তুমি আরও দেখতে হবে, এগুলো আরও মানে দিনের পর দিন দেখতে হবে যে ইকুয়েশন রাতের মতো দিনের মতো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। কে কাকে ইউটিলাইজ করছে, কে কাকে হচ্ছে, ভারতকে কিন্তু খুব সাবধানে এখন ব্যবস্থা করতে হবে। কারণ ভারত চায়নাকেও বিশ্বাস করতে পারবে না পুরোপুরি। এই কদিন আগে তো একটা স্পাই জাহাজ পাঠিয়েছে, শ্রীলঙ্কার দিকে চলে গেছে যদিও, কিন্তু এই যে এইগুলো করছে ও কেন পাঠাচ্ছে? ও দেখছে নৌসেনাতে ভারতের কী শক্তি, কটা সাবমেরিন আছে, কতগুলো যুদ্ধপথ আছে, আইএনএস বিক্রান্ত কোথায় রাখা আছে, যদি পাকিস্তানকে অ্যাটাক করে তাহলে আমরা করবো। এই ক্যালকুলেশনগুলো ওরা করে। চায়না এখনও ভারতকে বিশ্বাস করে না, আর ভারতও ঠিক সেম চায়নাকে বিশ্বাস করে না। চায়না কদিন আগেও বলেছে অরুণাচল প্রদেশ নিয়ে, যে অরুণাচল প্রদেশের যে স্টেটটা আছে সেগুলো ওদের নিজেদের নাম দিচ্ছে। ঠিক আছে, ভারতকে ভাবতে হবে, ভারতের চারদিকে কিন্তু শত্রু। আমরা যতই বলি যে আমরা ইমার্জিং পাওয়ার, আমরা শক্তিশালী দেশ, অবশ্যই শক্তিশালী দেশ, কিন্তু শক্তিশালী দেশের সাথে আমাদের আরও বেশি প্রযুক্তিভাবে সতর্ক থাকতে হবে। কারণ 3 দিক দিয়ে ভারতের কিন্তু যুদ্ধ হয়, 3 দিক দিয়ে হবে। একটা পাকিস্তানের পিওকে তো হবে, পাকিস্তান একদিকে যুদ্ধ করবে, একদিকে যদি যুদ্ধ হয় তাহলে এই চায়না অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকবে, আর এই আরব সাগর দিয়ে ইন্ডিয়ান ওশিয়ান দিয়ে ঢুকবে, আর এদিকে বাংলাদেশ তো লুকিয়ে আছে ইন্ডিয়ার মতো শিলিগুড়ি করিডরটা ধ্বংস করার জন্য, যেটা কাটবো। তো ইন্ডিয়াকে কিন্তু এই 3টে পয়েন্টে খুব স্ট্রং এবং প্রযুক্তিগত খুব স্ট্রং এবং শক্তিশালী থাকতেই হবে এবং সতর্ক থাকতে হবে। যে কোনো সময় যদি যুদ্ধ লাগে, যদি বিশ্ব ইকুয়েশনে বা থার্ড ওয়ার্ল্ড বা যুদ্ধ হয় বা কোনো একটা এই এশিয়া রিজিয়নে, এশিয়ান যে রিজিয়নে যে যুদ্ধ হয়, তাহলে কিন্তু বাংলাদেশ করিডর, পিওকে অ্যান্ড অরুণাচল প্রদেশ, এই সিকিম, এগুলো কিন্তু 3টে সংবেদনশীল জায়গা চীন থেকে শুরু করে সিয়াচেন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে। চীন, বাংলাদেশ এবং ভারত আমাদের প্রতিবেশী দেশগুলো কিন্তু একটার সাথেও ভারতের কিন্তু সত্যি কথা বলতে ভালো সম্পর্ক নয়। বাংলাদেশকে তখন বিশ্বাস করা যায় না যতক্ষণ নতুন সরকার আসছে। পাকিস্তানের কথা তো ছেড়েই দাও, ঠিক আছে, ওদের তো কোনো আজীবন 8 বছর বিশ্বাস করতে পারেনি, আর কী করে করবে। আর চায়না আজীবন কিন্তু ভারতের বিশ্বাস ভঙ্গ করেছে, যদিও কিন্তু আমরা এখন ডিস এনগেজমেন্টে আছি মিলিটারি, এটা কিন্তু এদেরকে বিশ্বাস করে, এরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। একদমই। তার ফলে ভারতের সিচুয়েশন এখন একেবারেই অত্যন্ত মানে সতর্ক থেকে অত্যন্ত মানে সুচারুভাবে যে কোনো ডিসিশন নিতে হবে, সেটা নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদরা, তারা দক্ষ রাজনীতিবিদরা, তারা অবশ্যই সেই দিকটা ভেবে দেখছেন। তেমনটাই ভারতবাসী হিসেবে আমাদের সকলের আশা এবং ভরসা দেশের প্রতি। আজকের এপিসোড এই পর্যন্তই। এরকমই বিভিন্ন এনরিচিং এবং বিভিন্ন রকম তথ্য সম্পন্ন এবং তথ্যনিষ্ঠ সঙ্গে সঙ্গে সত্যনিষ্ঠ বিশ্লেষণ জানতে আপনাদেরকে কিন্তু দেখতে হবে বৈঠকে বিপ্লব, আর সঙ্গে থাকতে হবে স্কাই নিউজ বাংলার। দেখতে থাকুন স্কাই নিউজ বাংলা।